অন্তর্বর্তী সরকারের সময় ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইশতেহার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সব জায়গায় এক ধরনের কিন্তু স্থবিরতা কাজ করছে। সো এই জায়গাটাতে তাদেরকে চাঞ্চল্য আনার জন্য তাদেরকে বলতে হবে যে তারা কি করবেন যাতে করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ সেই বিনিয়োগটা চাঞ্চল্য আসে। নির্বাচন এগিয়ে এলেও রাজধানীর অধিকাংশ থানায় গাড়ি সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতা কর্মীরা। এবং সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে প্রবাসী কর্মীর ফেরত আসা বাড়ছে। অদক্ষ শ্রমিকে প্রবাসী আয়ে ভাটা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিথা এবং আমি শরীফ রওশন। অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। কাগজে কলমে কিছু সূচকে উন্নতি হলেও অধিকাংশ ক্ষেত্রেই সফল হতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময়ে ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে, পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাও। নাইদ কামালের বিশেষ প্রতিবেদন। অর্থনীতিতে বড় ৬টি ক্ষত রেখেই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, লাগামহীন অর্থ পাচার এবং তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এসব সংকটের আসল চিত্র উদ্ঘাটনেই বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্বল বিনিয়োগ সহ নানা কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। তবে স্বল্প সময়ে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। ধীরগতিতে হলেও কমে আসে মূল্যস্ফীতি। সরকারি হিসাব বলছে ২০২৪ সালের নভেম্বরের ১১.৮৩% মূল্যস্ফীতি থেকে সদ্য বিদায়ী বছরের নভেম্বরে গড় মূল্যস্ফীতি নেমেছে ৮.২৯%। তবে একই সময়ে মজুরি প্রবৃদ্ধি কমায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়েনি। দেশের অর্থনীতির যখন এই হাল, তখনই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তাতে কতটা জায়গা পাবে অর্থনৈতিক কর্মপরিকল্পনা? অর্থনীতিবিদরা বলছেন, কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার নয়, অর্থনীতির ক্ষত মেরামতে স্পষ্ট ও বাস্তবসম্মত ইশতেহার থাকতে হবে দলগুলোর। রাজনৈতিক ইশতেহারের ভেতরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দর্শনটাও যেমন থাকবে, একই রকমভাবে নীতির একটা কাঠামোগত ধারণাও তারা এখানে দেবেন। কারণ অর্থনীতির ভিতরে এখন অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে হবে। একটা বড় জায়গা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। দ্বিতীয় আছে হলো নিঃসন্দেহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। জনসাধারণ যদি একটি বিষয় চায় তাহলে সেটা হলো যে মূল্যস্ফীতি থেকে তাদেরকে একটু হলেও স্বস্তির ভিতরে আনা। বিনিয়োগে চাঞ্চল্য আনা। আমরা দেখছি প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক বলি আর ক্যাপিটাল মেশিনারিজ বলি বা তার সক্ষমতা বৃদ্ধি বলি, সব জায়গায় এক ধরনের কিন্তু স্থবিরতা কাজ করছে। সো এই জায়গাটাতে তাদেরকে চাঞ্চল্য আনার জন্য তাদেরকে বলতে হবে যে তারা কি করবেন যাতে করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ সেই বিনিয়োগটা চাঞ্চল্য আসে। অতীতের নির্বাচনের ইশতেহার বিশ্লেষণে দেখা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, কৃষি ও গ্রামগঞ্জের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিতে। তবে এমন আশ্বাস মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য, সে নিয়ে প্রশ্ন বরাবরের। আমার ইশতেহার এক জিনিস, কি করব, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করব, সাথে সাথে যদি ভোটারদেরকে সেটাও আমরা না বলি, তাহলে কিন্তু ইশতেহার বাস্তবায়িত হবে নাকি পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মনে সংশয় থেকে যেতেই পারে। সেই ইশতেহারে কি আছে অর্থনৈতিক দিক থেকে, সেটা কি আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সব কিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা বলছেন এবার ভোটে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে অর্থনীতির উন্নয়নে দেওয়া পরিকল্পনার প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। সংকটের চিত্র আর উত্তরণের পথ, এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে নির্বাচনী ইশতেহারের অর্থনীতি। কে কি দিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কিভাবে তা বাস্তবায়ন করবেন। সর্বমহলের প্রশ্ন এখন একটাই, নির্বাচনী ইশতেহারের ভাষা বদলালেও বাস্তবতা বদলাবে তো? নাইম কামাল, এখন, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, প্রার্থীদের হুমকি, এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন? বিস্তারিত সুমন সরকারের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হুমকি, হামলা এবং প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে চলাচলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চরম নিরাপত্তাহীনতা। নির্বাচনের প্রার্থী, তাদের সমর্থক ও জুলাই যোদ্ধাদের ওপর একের পর এক হুমকি কাঁপন ধরাচ্ছে মানুষের বুকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেট কিলিংয়ের সংখ্যা নিয়েও কথা বলছে বিভিন্ন মহল। যদিও এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দেখতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর আদাবর থানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যেমন জীবনের হুমকি রয়েছে, তেমনি টার্গেট কিলিংয়েরও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বিভিন্ন মহল হুমকি ধামকি দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে চাই রাজধানীর থানাগুলো এই নির্বাচনকে নিরাপদ রাখতে এবং ভোটারদের ঝুঁকিমুক্ত ভোট কেন্দ্র দিতে কতটুকু প্রস্তুত। মাত্র 4টি টহল টিম ও প্রায় 100 জন সদস্য নিয়ে চলছে এই থানা। ক্রাইম এলাকা বাংলাদেশের ভিতরে, এই ঢাকা শহরের ভিতরে 50টা থানার মধ্যে আদাবর এবং মোহাম্মদপুর থানা সে ব্রিটিশ আমল থেকে ক্রিটিক্যাল, এখনও সে ক্রিটিক্যাল। এবার একটু খোঁজ নেওয়া যাক মোহাম্মদপুর থানায়। এই থানায় মাত্র 9টি টহল টিম থাকলেও অধিকাংশ পুলিশ এসেছে ঢাকার বাইরে থেকে। লেগুনা ও হাতে গোড়া কয়েকটি গাড়ি দিয়েই নিতে হচ্ছে এই এলাকার নির্বাচনের প্রস্তুতি। এর আগে পোস্টিং ছিল কোথায়? এর আগে ছিলাম খুলনা। খুলনায়। ঢাকায় কি প্রথম? আচ্ছা, ওই আপনারা ফোন দিবে। আমার কাছে নাই। আমি ঢাকার খুলনার চ্যালেঞ্জটা একটু বলেন তো। চ্যালেঞ্জ সমান। এমন চিত্র রাজধানীর অধিকাংশ থানার। ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। কাগজে কলমে 1443টি গাড়ি থাকার কথা থাকলেও অধিকাংশ নষ্ট ও সিনিয়র অফিসারদের ব্যবহারের জন্য। দ্রুত রেসপন্স টিম কিভাবে কাজ করবে, পুলিশ কত দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে, সবগুলো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু কেন্দ্রগুলোকে ভাগ করেছি। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আমাদের যথেষ্ট সতর্কতা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলোকে ভাগ করছি। শুধু ঢাকা নয়, প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। পুলিশের প্রস্তুতি কি? যারা টার্গেট কিলিংয়ের সাথে জড়িত এরকম তালিকা আমরা ইতিপূর্বে করেছি এবং অনেকেই গোয়েন্দা নজরদারিতে, আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে এবং কিছু লোককে কিন্তু ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। পুলিশের একার পক্ষে এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খুবই হতাশ এই রিসেন্ট কয়েকটা ঘটনা দেখে। ওসমান হাদির মৃত্যুটা এবং আরও 2-1টা টার্গেট কিলিং হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং এটা ভোটারদের মনে একটা ভীতি সৃষ্টি করবে এবং আমি মনে করি যে গোষ্ঠীটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। সহিংসতার আশঙ্কার মাঝেই নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতির উপর তাকিয়ে দেশবাসী। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই নির্ধারণ করবে নির্বাচনের পরিবেশ। আরিফ হোসেন, এখন, ঢাকা। 19 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। 11 জানুয়ারি এই সফর শুরু হচ্ছে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। তুমুল উচ্ছ্বাসে তারই প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। কাসার আহমেদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
তালিকায় প্রথম কর্মসূচি টাঙ্গাইলে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত। তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। 1-2 বছর আগেও চিন্তা করতে পারতাম না যদি 24-এর গণঅভ্যুত্থান না হয়তো। এটা সকলের জন্য অবশ্যই এটা অনুপ্রেরণা। আমাদের দেশ নায়ক তারেক রহমান এখানে যে আসবে, আমরা টাঙ্গাইলবাসী এবং সমগ্র এলাকাবাসী এই তাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। তারেক রহমানের এই সফরকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। ভাসানীর মাজার স্থল ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 60 কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও সাধারণ উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এটা আসলে আমাদের সৌভাগ্য যে তিনি প্রথম টাঙ্গাইলে তিনি পদার্পণ করবেন। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত। 11 জানুয়ারি দুপুরের দিকে টাঙ্গাইলে উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখন টাঙ্গাইল। বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু থাকা অন্যতম শ্রম বাজার সৌদি আরবে বাড়ছে অবৈধ হবার প্রবণতা। সদ্য সমাপ্ত বছরে দেশটিতে গেছেন 7 লাখের বেশি কর্মী। গত 5 মাসে সর্বোচ্চ রেমিটেন্সও পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা। বিপরীতে 2024-25 সালে প্রায় 1 লাখ কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অস্থিরতা কাটাতে সঠিকভাবে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। পুলিশে বললাম আমার ধরছেন, আমার একেবারে মেয়াদ আছে 3-4 মাস 5 মাস, আমার এখানে ধরছেন। পুলিশ বলছে আপনি অবৈধ হয়ে গেছেন। বাংলাদেশি কর্মী গমনের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। বৈধভাবে কাজ করার স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন কক্সবাজারের খুরশেদ আলম। খরচ হয় তার প্রায় 5 লাখ টাকা। কিন্তু সেখানে গিয়ে দেখেন বাস্তবতা ভিন্ন। দালালের করা মৌখিক চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে ভিসা নবায়ন করেন অন্যত্র। সেই মালিককে দিতে হয় মাসিক কমিশন। অর্থ পরিশোধে গড়বড় হতেই বিপত্তি। ভিসা বাতিল, এমনকি জেল জরিমানা সহ দেশে ফেরার মতো দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে। আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করব? যারা পতিতা তারা কোনো বুঝবে না। আমি আমাকে যারা নিচ্ছে তাদের বিচার চাই। এক মালিকের এক রকম বিজেট। কেউ নেয় 500 টাকা মাসে, কেউ নেয় 600 টাকা, কেউ নেয় 400 টাকা, কেউ নেয় 300 টাকা। এখানে মালিক বুঝে। দরকার হলে একজন, ভিসা বাইর করে 10টা। অনেকজন লোকের দরকার, একজনকে কাজ করতে 9 জন লোক বাইরে। কিছুদিন পরে মনে করো পুলিশের ধরবো, দিয়ে ফাটাই দিব, তোর ভিসা নাই। সদ্য সমাপ্ত বছরে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 11,26,000। এর মধ্যে কেবল সৌদি আরবে গেছেন 7,51,000-এর বেশি কর্মী। গেল অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর দিক থেকেও সৌদি প্রবাসীরা এগিয়ে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটি থেকে $205 কোটি বেশি রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে 426 কোটি 42 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। কিন্তু সর্বোচ্চ রেমিটেন্স আসা দেশটির শ্রমবাজারও টেকসই হচ্ছে না। গেল 2 বছরে জেল জরিমানা আদায় সহ 1 লাখের মতো শ্রমিক ফেরত পাঠিয়েছে দেশটি। নতুন করে 3 মাসের ইকামার ফাঁদে পড়েও নিঃস্ব হচ্ছেন বহু কর্মী। অভিবাসন সংশ্লিষ্টরা রাষ্ট্রের গাফিলতিকেই দুষছেন। রাতারাতি কিছু কোম্পানি গজিয়ে উঠেছে সৌদি আরবে। তারা বলছে চাকরি আছে, কাজ আছে, কিন্তু যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না। এই যে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়ে আসলে অনুসন্ধান করা দরকার এবং আমাদের দূতাবাস, আমাদের মন্ত্রণালয় সবাই মিলে সৌদি আরবে গিয়ে আমাদের কর্মীরা যেন শূন্য হাতে ফেরত না আসে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সৌদি আরবে ফিরে আসা মানুষের গল্পগুলা আমাদের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বা মন্ত্রণালয়ে শোনা উচিত। কেন ফিরে আসে? কোনো রেকর্ডিং এজেন্সির গাফিলতির কারণে এরা ফিরে আসে, তাহলে তাদের ব্যবস্থা নিতে হবে। এমনকি দূতাবাসের দায়িত্বহীনতার যদি কোনো ঘাটতি থাকে তাহলে দূতাবাসের ব্যবস্থা নিতে হবে। শ্রমিক প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে কিছু প্রবাসীর ভিসা সোর্সিং ও স্বজনদের মাধ্যমে পাওয়া ভিসাগুলোতেই ঝুঁকি বেশি। যদিও সৌদি যাওয়ার আগে এখন দিতে হয় তাকামল পরীক্ষা। যতদিন পর্যন্ত আমরা রিক্রুটিং এজেন্সির মালিক এবং এফএনএফ যারা করতেছে তারা কাজ শেখার ব্যাপারে আগ্রহী না হব, কাজ শেখানোর ব্যাপারে আগ্রহী না হবে, এখানে বোথ সাইডে কিন্তু কাজ করতে হবে। তাকামলকে যদি সহজীকরণ না করা যায়, জনগণকে যদি এইটার সাথে ফ্রেন্ডলি না করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বড় একটা হুমকিতে পড়বে।
এ ব্যাপারে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো মতামত পাওয়া যায়নি। সৌদি আরবের শ্রমবাজারের অস্থিরতা কাটাতে এখনই যৌথ উদ্যোগ না নিলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগও। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ এবং মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন এম এ হামিদ। তবে শুরুতেই সোহান, আপনার কাছে জানতে চাই, আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? নিম্ন আয়ের যারা মানুষ আছেন তাদের ভোগান্তি লাঘবে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রওশন, কৃষিতে প্রসিদ্ধ জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি টিকে থাকে কৃষির ওপর নির্ভর করে। তবে গত 10 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সূর্যের দেখা মেলেনি। তবে আজকে মনে হচ্ছে সূর্য উঠবে। গতকালকে সূর্য উঠেছিল, তবে একটু দেরিতে। আপনাকে জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 সেন্টিমিটার। আজকে মূলত 10 সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন চর অঞ্চলের বাসিন্দাদের জন্য ব্যাপক আকারে আসলে কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়াও যে গ্রাম অঞ্চলগুলো আছে যেগুলোতে শীত বেশি, সেগুলোতে তারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমেও শীতবস্ত্র বিতরণ করছেন। আমরা চর অঞ্চলের বাসিন্দাদের যদি কথা আপনাকে বলি, তাহলে বলতেই হয় চর অঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন, কারণ সেখানকার মানুষরা সেভাবে বড় বাড়িঘর করতে পারেন না, ছোট খুপড়ি ঘরে থাকেন। একটি ঘরে ছাগল, নিজে সব মিলিয়ে গরু ছাগল নিয়ে আসলে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও কৃষি যে কাজ, তাদের এই কৃষি কাজ থেকে ব্যাহত হচ্ছে অনেক কাজকর্ম, এতে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাড়। এখানে সকাল থেকে মাছ ধরেন এখানকার জেলেরা। তারা বলছেন পানিতে হাত দেওয়া যাচ্ছে না, একদম শীতে জবুথবু অবস্থা তাদের। এতে তারা প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা বলছেন যে এই আসলে শীতের কারণে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন কৃষক আসলে লোকসানের মধ্যে পড়বেন। রওশন। এবার আমরা একটু মৌলভীবাজারের খবর জানতে চাই। এম এ হামিদ, আপনি জানাবেন যে মৌলভীবাজারে কেমন শীত অনুভূত হচ্ছে, আর শীতজনিত কারণে তো রোগের সংখ্যাও বাড়ছে। সেক্ষেত্রে কি হাসপাতালগুলোতে সঠিকভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছেন কিনা? রওশন, গত কয়েকদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে শীত জেঁকে বসেছে এবং এতে করে খেটে খাওয়া মানুষ সহ সাধারণ যে মানুষ রয়েছেন এবং চা শ্রমিক সহ অন্যান্য যে কৃষি শ্রমিক রয়েছেন, সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। বিশেষ করে গত 3 দিনের কথা যদি বলি, সেক্ষেত্রে 7 তারিখে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা গতকালকে নেমে গিয়ে 7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় এবং আজকে সেটা কিছুটা বেড়ে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, অর্থাৎ 4 ডিগ্রি বেড়ে গিয়েছে। কারণ হিসাবে আমি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুজিবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আকাশে কিছুটা মেঘ আছে এবং সে কারণে আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বেড়েছে। মেঘ কেটে গেলে আবারও আবহাওয়ার তাপমাত্রা নেমে যাবে এবং এই শীতজনিত কারণে কিন্তু চা শ্রমিক সহ সাধারণ যে কৃষি শ্রমিক বা দিনমজুর রয়েছেন, তারা কাজে যেতে পারছেন না। কখনো কাজ পাচ্ছেন, আবার কখনো পাচ্ছেন না, কখনো কাজে গেলে দেরি করে যেতে হচ্ছে এবং এই ঠান্ডাজনিত কারণেই কিন্তু হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে 250 শয্যার জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে প্রতিদিনই আউটডোরে 400 থেকে 800 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং গত 1 সপ্তাহের কথা যদি বলি, সেখানে ইনডোরে ভর্তি হয়ে প্রায় 4 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও আমি কথা বলেছিলাম শিবির সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 60টি উপজেলা রয়েছে এবং 60টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যেখানে সিটের চেয়েও বেশি রোগী ভর্তি হচ্ছে এবং অনেক সময় তারা মেঝেতে থেকেও
চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বলছেন যে যারা রোগাক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করাই রোগাক্রান্ত হচ্ছেন। শিশুরা নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, বৃদ্ধরা বা অন্যান্য ডায়রিয়া রোগেও ভুগছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে যে কি পরিমাণ শীতবস্ত্র জেলায় এ পর্যন্ত বিতরণ করা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে 42 লাখ টাকা অনুদান আসার পরে 12,897টি কম্বল ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে এবং এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনও তারা শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন এবং এই শীত অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়বে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত সবশেষ। রওশন। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সবুজ পাতা বাগানের ভেতর দৃষ্টিনন্দন লেক, সেখানে ফুটে আছে প্রকৃতির অনন্য উপহার হাজারো লাল শাপলা। এর মোহনীয় রূপ উপভোগ করতে প্রতিদিন শীতের সকালেও কুয়াশা ভেদ করে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। চারপাশ জুড়ে সবুজ চা বাগান, উঁচু নিচু টিলার বুক চিরে নেমে এসেছে একটি দীর্ঘ জলাভূমি। সেই জলেই হাজারো লাল শাপলার হাসি। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মিলবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ান্দি চা বাগানে। স্থানীয়রা যার নাম দিয়েছেন লাল শাপলা বিল। ফুটে থাকা অসংখ্য শাপলা সুবাস ছড়ায় শীতের সকালে। শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। এর অনন্য সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন প্রাকৃতিক সৌন্দর্যের টানে শত শত মানুষ ছুটে আসলেও নানান কারণে নষ্ট হচ্ছে এখানকার প্রকৃতি। কুয়াশার মধ্যে শাপলা বিল প্লাস পাশাপাশি যে বাগান আছে, চা বাগানগুলো, চা বাগানের সৌন্দর্য আমরা জানি যে চা বাগানের সৌন্দর্য অনেক। এই পরিবেশটা খুব সুন্দর লাগছে, এই জন্য আমরা আসলাম দেখার জন্য। চারপাশে চায়ের বাগান, মাঝখানে শাপলা বিল, দেখতে সৌন্দর্য। এখানে সবচেয়ে সংকটময় দাঁড়াইছে গত বছর প্রচুর শাপলা ছিল, পর্যটকও প্রচুর মানুষ ছিল, কিন্তু এই বছরে দেখা গেছে যে শাপলা তুলনামূলক কম, অনেক কম, মানুষের তুলে তুলে নিয়ে যেতেছে। যারা এই ফুল বিক্রি করে জীবিকা অর্জন করে তারা বাহির থেকে ফুল আনতো, আর ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। সৌন্দর্য রাখার জন্য ফুলগুলা থাকা দরকার। উপজেলা প্রশাসন বলছে লেকের সৌন্দর্য ধরে রাখতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি নিরাপত্তার বিষয় নিয়ে কিছু প্রশ্ন এসেছে, পর্যটকরা সেই জায়গায় যে নির্বিঘ্নে যেতে পারেন, আমরা সেই বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা করছি। মানব সৃষ্ট কারণে যদি শাপলা বিল ধ্বংস হয়ে থাকে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন। প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সচেতন হতে হবে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের, এমনটাই বলছেন প্রকৃতিপ্রেমীরা। এখন হবিগঞ্জ। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী 4 শিক্ষকের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে সিন্ডিকেট। 1 সপ্তাহের মধ্যে 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অধ্যাপক ডক্টর জিনাত হুদা, অধ্যাপক আকম জামাল উদ্দিন, অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, অধ্যাপক মশিউর রহমানকে এই নোটিশ দেওয়া হয়। জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগ খতিয়ে দেখতে এই গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয় বলে জানানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের 2টি হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পর্যালোচনার জন্য সিনেটে সুপারিশ পাঠিয়েছে সিন্ডিকেট। কুমিল্লায় নারী ভোটার প্রায় অর্ধেক। দেশ ও সমাজ পরিবর্তনে অংশীদারিত্ব চান তারা। সংখ্যায় শক্ত অবস্থান থাকলেও নির্বাচনের মাঠে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর ভাবনা কতটা গুরুত্ব পাচ্ছে। কামরুল হাসানের ক্যামেরায় খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাড় কাঁপানো শীতে কুমিল্লার নমশূদ্রপল্লীতে বাঁশ দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন রত্না, ছায়ারানী ও দীপালির মতো গ্রামের নারীরা। কাঁচামালের দাম বাড়ায় রুটি রুজির উপায় নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন নিয়ে নানা আক্ষেপ থাকলেও প্রত্যাশারও কমতি নেই তাদের। নারীরা অনেক পিছিয়ে আছে বা তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত, আবার তারা দেখা গেছে বিভিন্ন কার্যক্রমগুলোতে যখন তারা যুক্ত হচ্ছে তারা সেই সকল সুযোগ সুবিধা বা সেই সকল প্রায়োরিটিটা পাচ্ছে না।
গৃহস্থালী, কৃষি, কলকারখানা, শিক্ষা, হাসপাতাল, আইনাঙ্গন বা প্রশাসন সর্বত্রই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। একই সঙ্গে দক্ষতার সাথে সামলাচ্ছেন পরিবার ও সমাজ। ভোটের ভাবনায় নেই বয়স কিংবা শিক্ষার বিভেদ। নারীর নিরাপত্তা এবং নারীরা যাতে বৈষম্যের শিকার না হয়। সরকারের কাছে আমরা খাওয়াইবো, ফিন্দাইব, সুন্দর করে চালাইবো, এই চাই আমরা। কুমিল্লায় মোট ৪৯,৩১,০০০ ভোটারের মাঝে নারী ভোটার ২৩,৯৫,০০০। তাই এবারের নির্বাচনে প্রার্থীদের জয়ের জন্য নিয়ামক শক্তি হতে পারে তাদের ভোট। নারী শিক্ষার্থীরা বললেন, তাদের ভাবনায় এখন আগামীর বাংলাদেশে নিরাপদ কর্মপরিবেশ, সমান সুযোগ আর সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার বিষয়গুলো। এমন একটি পরিস্থিতি নিশ্চিত করবে যেখানে একজন নারী চাইলেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। প্রত্যেকটা স্থানে যাতে আমাদের অগ্রাধিকার থাকে, অগ্রাধিকার যদি নাও দেয় তাও যাতে পুরুষের সাথে সমানভাবে আমরা কাজ করতে পারি। নারী পুরুষ ভেদাভেদ না করে মানুষ আমরা কিভাবে নিজেকে দিন দিন উন্নতি নিতে পারবো। নারীরা আজ আর চার দেয়ালেই সীমাবদ্ধ নন। তারা প্রশ্ন করেন, সিদ্ধান্ত চান, জবাবদিহিতা খোঁজেন। নারীরা পরিবর্তনের শক্তি। নির্বাচনী ইশতেহারে নারী বান্ধব পরিকল্পনা রাখতে হবে। ম্যাটারনিটি মা, তাদের জন্য বাচ্চাদের টেক কেয়ারের জন্য যেন তাদেরকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়। নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ যেন তারা পায়, সেরকম জনবান্ধব প্রতিনিধি বর্তমানে নারীরা চাচ্ছেন। তাদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথে হাঁটবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোটের অঙ্কে নয়, নীতির কেন্দ্রে নারীদের ভাবনাকে স্থান দিবেন। সেই যাত্রায় অংশীজন হতে চায় কুমিল্লার নারীরাও। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। গরু বা মহিষের ঘোরানো ঘানিতে সরিষা ভেঙে যে তেল বের হয়, অনন্য তার ঘ্রাণ আর স্বাদ। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। তবে এখনও এই ঐতিহ্য আঁকড়ে ধরে আছেন চাঁপাইনবাবগঞ্জের হাতে গোনা ২-১ উদ্যোক্তা। সীমিত লাভ আর কঠিন পরিশ্রম সত্ত্বেও তারা খাঁটি সরিষার তেল উৎপাদন চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র পূর্বপুরুষের পেশা এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে। সোহান মাহমুদের প্রতিবেদন। চোখ বাঁধা অবস্থায় গরু ধীরে ধীরে ঘুরছে, সারাদিন টানছে ঘানি, বের হচ্ছে ফোঁটা ফোঁটা তেল। বাড়ির মহিলারা সংসারের অন্যান্য কাজের ফাঁকে ঘানিতে সরিষা দিয়ে যাচ্ছেন। সারাদিন ঘানি ঘুরিয়ে উৎপাদন করছেন খাঁটি সরিষার তেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মানিক সাহা প্রায় ৩৫ বছর ধরে গরুর ঘোরানো ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল উৎপাদন করে আসছেন। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে তার ঘানির কাজ। আমার বাপ দাদারা চলে গেছে, এখন আমি ৩৫ বছর থেকে আমি তার ঐতিহ্য ধরে রেখেছি এবং আমি যতদিন বাঁচবো আমি এটার উপরে থাকবো। তেল বিক্রি করতে যাই, তেলটা লাগিয়ে দিই, গরুকে খাইতে দিই, ঘানি তুলি। এই ঘানিতে ভাঙা তেল গ্রামীণ সংস্কৃতি ও জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ চালিত মিল এবং বাজারে সহজলভ্য পরিশোধিত তেলের আগ্রাসনে হারিয়েছে ঘানির তেলের বাজার। সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাবে এই শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কিছু কিছু লোক যারা বুঝে একবারে খাঁটি সরিষার তেল নিতে চায়, তারা এখানে আছে। ধামা মাথায় করে তেল বিক্রি করে বেড়াতাম। মিল বসার জন্য আমরা ঘানটা উঠিয়ে দিচ্ছি, এখন ঘানটা চলছে না, তেলের দাম তো বেশি, এটা ঘানে মিলের দাম কম পাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, তেলের ঐতিহ্য টিকিয়ে রাখতে আধুনিক বিপণন ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলের কারখানা সংশ্লিষ্টদের স্বল্প মুনাফায় ঋণ দেওয়ার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। মেশিনে যারা ব্যবহার করবে, কিন্তু ঘানির তেলের উপর নির্ভরশীল করে এখনো যেসব আমাদের ব্যবসায়ীরা এই ঘানি ভিত্তিক তেল উৎপাদন করে, তাদেরকে সহায়তা করে এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অনুরোধ করছি। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ উত্তর যে পরামর্শগুলো, এই পরামর্শগুলো বিসিক দিয়ে থাকে। বাজারে সাধারণ সরিষার তেল ২০০ টাকা কেজি বিক্রি হলেও ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এখন চাঁপাইনবাবগঞ্জ। এক টুকরো কাঠের নৌকা, এটাই শোবার ঘর, এটাই রান্নাঘর।
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সংকীর্ণ নৌকার খুলি কাটে মান্তা সম্প্রদায়ের শৈশব, কৈশোর আর বার্ধক্য। আধুনিক সভ্যতার আলো যখন শহর ছড়িয়ে গ্রামেও পৌঁছেছে, তখন এই মানুষগুলো আজও পড়ে আছেন সময়ের উল্টো স্রোতে। এই অবহেলিত মান্তা জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে সুজন আকনের প্রতিবেদন। নদীতে ভাসছে অনেকগুলো নৌকা, প্রত্যেকটি নৌকায় এক একটি পরিবার, যারা ভাসমান জেলে বা মান্তা নামে পরিচিত। মান্তা সম্প্রদায়ের জীবন মানেই জলের উপর ভেসে চলা এক নিরন্তর সংগ্রাম। জন্ম শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তাদের গোটা জীবন অতিবাহিত হয় নৌকার সংকীর্ণ পরিসরে। নদী তাদের ঘর, নদী তাদের জীবিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঝুঁকি নিয়ে প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে এই যাযাবর জনগোষ্ঠী। কেমন কাটছে তাদের জীবন? এই নানু ভাই এই নৌকায় থাকি, রান্দি বাড়ি খাই, ঘুমাই, মাছ বিক্রি করি। চেয়ারম্যান মেম্বার দ্বারা আছে দ্বারা চাইলে হারা জিনিস দেয় না, এজন্য মোরা নৌকা বসবাস করি। ম্যাগ তো হইলে মোরা ওই হতো সড়ক খালখালিতে হাইনিয়াতে থাকি। সরকারের তো চাই ঘর চাও, কেউ নড়ে দেয় না মগু। সন্তানদের লেখাপড়া শেখানোর গুরুত্বটা এখন বুঝতে পারেন এই সম্প্রদায়ের অভিভাবকরা, কিন্তু বাস্তবতা তাদের সেই মূল্যবোধকে গুরুত্বহীন করে তোলে। একটু বয়স হলেই সন্তানরাও মাছ ধরায় সাহায্য করে বাবা মাকে, ফলে আর স্কুলে যাওয়া হয়ে ওঠে না বেশিরভাগেরই। আমি আগে পড়তাম, এখন পড়ি না। কেন পড়ো না? নৌকায় থাকি। লেখাপড়ার ইচ্ছে আছে, বোঝেন না, আজকের দিনে তো মনে করেন যে লেখাপড়ার ছাড়া মূল্য নাই মানুষের। শুধু মান্তা সম্প্রদায়ের শিশুরাই নয়, দেশের সব শিশুরই পড়ালেখার অধিকার রয়েছে। তাই সরকারের এ ব্যাপারে উদ্যোগী ও উপকূলীয় এলাকায় ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সচেতন মহলের। এই মান্তা সম্প্রদায়ে যেমন নানাভাবে বঞ্চনার শিকার হয়, মানে সকল অধিকারের ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে রাষ্ট্রকে আরও সচেতন হতে হবে বলে আমি মনে করি। ভাসমান অবস্থায় বা যারা এই ঝরে পড়া শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যদি কোনো প্রকল্প থাকে, তাদের জন্য যদি কোনো উদ্যোগ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই শিশুরা আসলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ভাসমান এই সম্প্রদায় যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থান করে মাছ ধরে জীবিকা অর্জন করছে। নদী আর নৌকায় আবর্তিত এই বিচিত্র জীবনযুদ্ধে তারা টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। সুজনা কোন, এখন বরগুনা। এবার আন্তর্জাতিক। কাতারের অন্যতম পর্যটন কেন্দ্র স্পট কাতারা। কৃত্রিমভাবে তৈরি এই গ্রামে রয়েছে চোখ ধাঁধানো স্থাপত্য, কৃত্রিম পাহাড় সহ আধুনিক সব সুযোগ সুবিধা। ভিলেজটির সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত কাতারা ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরাও। কাতার থেকে আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন মামুন। বিশ্বের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে 2022 ফুটবল বিশ্বকাপের সময় কাতারা কালচারাল ভিলেজ নামে সাংস্কৃতিক গ্রাম তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কাতারের আরব সংস্কৃতি ও শৈল্পিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য মূলত তৈরি করা হয়েছে গ্রামটি। এখানে রয়েছে চোখ ধাঁধানো স্থাপত্য, কৃত্রিম পাহাড়, থিয়েটার, মসজিদ, জাদুঘর, শপিং মল, রেস্তোরাঁ সহ আধুনিক সব সুযোগ সুবিধা। নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে কাতারা কালচারাল ভিলেজে। এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত কাতারায় ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরাও। জায়গাটা অনেক সুন্দর, আমরা যখনই সময় পাই আমরা তখনই এখানে ঘুরতে আসি। এখানে সারা বছরে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন কালচারাল আয়োজন করা হয়, তো আমরা প্রায় সময় এখানে আসি, ছুটির দিনে আসি। যখনই আমরা ছুটি পাই তখন আমরা এখানে ঘুরতে চলে আসি। এটা পর্যটক এলাকা। রাজধানী দোহা আল দাফনা ও লুসাইল সিটি এলাকার কাছে অবস্থিত কাতারা। দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কাতারা কালচারাল ভিলেজের দৃষ্টিনন্দন দালান ইমারত নির্মাণ করা হয়েছে। এখন কাতার। তৃণমূলের নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাকের অফিসে গোয়েন্দা অভিযানের জেরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারায় তৃণমূলের ভোট কৌশল গোপন নথি হাতিয়ে নিতে এসেছিল কেন্দ্রীয় সংস্থার, এমন অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার অভিযান প্রভাব ফেলতে পারে ভোটের মাঠেও। সতীর্থ কর্মকারের জানাবেন বিস্তারিত।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে কলকাতার সল্টলেকে তৃণমূলের নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাকের অফিস ও এর সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে হামলা দেয় ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। তল্লাশির কারণ ছিল দিল্লির কয়লা পাচার মামলা সংক্রান্ত অনুসন্ধান। এর কয়েক ঘন্টার মধ্যেই আইপ্যাকের কার্যালয়ে ছুটে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির মধ্যেই সেখান থেকে ছিনিয়ে আনেন আইপ্যাকের ল্যাপটপ, মোবাইল ও বেশ কিছু জরুরি নথিও। এরপর কার্যালয়ের বাইরে বের হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন বিজেপির দালালদের আটকান। ঘটনাস্থল থেকেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তৃণমূল নেত্রী। বলেন মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহের ইশারায় ইডির কর্মকর্তারা বিজেপির চর হয়ে কাজ করছে। মমতা আরও দাবি করেন ভোটের আগে তৃণমূলের নির্বাচন কৌশল, প্রার্থী তালিকা, ভোটারদের তথ্য চুরি করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদী সরকার। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। যদিও অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার অভিযানে মমতার হস্তক্ষেপকে সাংবিধানিক পদের অপব্যবহার আখ্যা দিয়েছেন রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতারা। অভিযোগ করেছেন এর আগেও ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল নেতাদের কেলেঙ্কারি ধামাচাপা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে তৃণমূল বিজেপি কাদা ছোঁড়াছুড়ি ছাড়াও এই ঘটনার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের রাজনীতিতে। বিশেষ করে বিধানসভা ভোটের কয়েক মাস আগে আইপ্যাকের অফিসে ইডির হানা বিপাকে ফেলবে তৃণমূলকে, এমন বিশ্লেষণ তুলে ধরছে ভারতীয় গণমাধ্যম। যেখানে বলা হচ্ছে গত কয়েক বছরে তৃণমূলের ভোট জেতার সব ধরনের রণকৌশল নির্মাণ করেছে কৌশলী সংস্থা আইপ্যাক। তৃণমূলের ভালো ফলাফলের পেছনে আইপ্যাক পরোক্ষভাবে কাজ করায় বিরোধীদের নজর ছিল এর ওপর। কয়লা পাচারের তদন্তের সঙ্গে আইপ্যাকে তল্লাশির সম্পর্ক নিয়েও আছে ধোঁয়াশা। অতীতেও নির্বাচনের আগে ভোটের মাঠে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের। বরাবরই এ নিয়ে রাজনীতি করেছে কেন্দ্র। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়। গতকালকের এই অভিযান ও মমতার প্রতিক্রিয়ার জেরে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় প্রতিবাদ আন্দোলন করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গের গণমাধ্যম বলছে রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা আইপ্যাকে অভিযান চালিয়েছে। তৃণমূলের এমন অভিযোগ যদি সত্যি হয়, সেক্ষেত্রেও মমতার দল তীব্র অস্বস্তিতে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শীতের তাণ্ডব, ঠিক তখন দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। জীবন অতিষ্ঠ করে দেয়া গরম ছাড়াও চোখ রাঙাচ্ছে দাবানল আতঙ্ক। ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে 3000 হেক্টরেরও বেশি বনভূমি পুড়েছে আগুনে। দেশের অধিকাংশ এলাকায় জারি হয়েছে সর্বোচ্চ দাবানল সতর্কতা। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে 4 শতাধিক স্কুল। তীব্র এই গরমে একটু স্বস্তির আশায় সুইমিং পুল এবং সাগরে ছুটছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শীতে জুবুথুবু ইউরোপ, এশিয়া। অন্যদিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে হাঁসফাঁস করছেন অস্ট্রেলিয়ানরা। ছুটে যাচ্ছেন সুইমিং পুল, লেক আর সাগর তীরে। পানিতে ডুব দিয়ে সাঁতার কেটে খুঁজছেন কিছুটা প্রশান্তি। My God, the heat is exhausting. It is like nearly unbearable, but Fitzroy Pools is making it okay. বছরের এই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। তাই ডিসেম্বর জানুয়ারিতে উত্তরে যখন হাড় কাঁপানো শীত, তখন সূর্যের সরাসরি তাপ এসে পড়ে দক্ষিণে। গেল বুধবার 6 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন পার করেছেন মেলবোর্নবাসী। তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম উপকূলের কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শনিবার সিডনির তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। প্রচণ্ড এই তাপদাহের কারণে দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া ও শীতল স্থানে থাকার পরামর্শ দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের।
We're particularly wanting Victorians to make sure that they are being alert to their conditions. Make sure that you are staying in cool places, whether that's accessing a local library, a school, a leisure centre or air-conditioned buildings. তবে তীব্র এই তাপপ্রবাহে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে দাবানল। বৃহস্পতিবার ভিক্টোরিয়া রাজ্যের লংউড ও ওয়ালওয়ার শহরের কাছে ৩০০ হেক্টরের বেশি এলাকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে দুটি দাবানল। আগুন নেভাতে আনা হয়েছে হেলিকপ্টার, কিন্তু তীব্র বাতাসে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। শুক্রবার থেকে ভিক্টোরিয়া অঞ্চলকে নো ফায়ার জোন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৬ বছর আগে ২০১৯-২০ সালে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। প্রাণ যায় অন্তত ৩ বিলিয়ন বন্যপ্রাণীর। ধোঁয়া আর ছায়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো বনাঞ্চল। আবহাওয়াবিদদের আশঙ্কা, চলতি মৌসুমে তাপমাত্রা আর বাতাসের যে তীব্রতা দেখা যাচ্ছে তাতে আবারও অস্ট্রেলিয়ায় ফিরে আসতে পারে ব্ল্যাক সামার খ্যাত সেই অভিশপ্ত সময়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে এই ইস্যুতে ক্রিকেট বোর্ডের বর্তমান কর্মপদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। জুবায়ের আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের বাকি মোটে 1 মাস শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত ভেন্যু নিরাপত্তার আলোচনায়। ভারতে ক্রিকেটার, সাংবাদিক আর দর্শকদের নিরাপত্তা ইস্যুতে আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসছে বিসিবি। এরই মাঝে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে তামিম ইকবাল বললেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবির কর্মপদ্ধতিতে ত্রুটি আছে। জানালেন সিদ্ধান্ত গ্রহণের পথে তার মতামত। অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না। চলমান বিপিএল নিয়েও সমালোচনা করলেন সাবেক এই অধিনায়ক। বিস্ময় জানালেন চট্টগ্রামে খেলা না রাখায়। একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং। বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবলি চিটাগংয়ে, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। অবশ্য তামিমের ক্ষোভ এখানেই শেষ না। বিসিবি নির্বাচনকে অবৈধ উল্লেখ করে বললেন, কেবলই সময় নষ্ট করে যাচ্ছে সংস্থাটি। সমালোচনা করলেন ঘরোয়া ক্রিকেটের আয়োজন নিয়েও। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সময়ে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইশতেহার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সব কিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচনে এগিয়ে এলো রাজধানীর অধিকাংশ থানায় গাড়ি সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। এবং সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে প্রবাসী কর্মীর ফেরত আসা বাড়ছে। অদক্ষ শ্রমিককে প্রবাসী আয়ে ভাটা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।